আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা বেরিয়ে পড়েছি বিষ্ণুপুরের পথে, তাই তো? বিষ্ণুপুর ওটা বাংলা হচ্ছে না, ভয়ঙ্কর বাংলা। কালকে বলছে চুল ক্র্যাক হয়, চুল যে ক্র্যাক হয় প্রথম জানি। চুল উঠছে সেটাকে চুল ক্র্যাক হচ্ছে। আবার একদিনের ট্যুরে আমরা বেরিয়ে পড়েছিলাম বিষ্ণুপুরের পথে। এবারে আমরা যাত্রা শুরু করলাম রেনেসা থেকে। অনেক দিন পর আমরা এবারে যাত্রাটা শুরু করলাম আমাদের ফ্যামিলি নিয়ে। আমরা এখন চলেছি বর্ধমান শহরের ভিতর দিয়ে। বর্ধমান থেকে বিষ্ণুপুরের দূরত্ব মোটামুটি 80 কিলোমিটার। পূর্ব পরিকল্পনা মাফিক মাকে তুলে নিলাম কার্জন গেটের পাশ থেকে। এরপর আমরা সোজা সদরঘাট কৃষক সেতু হয়ে রাস্তা ঠিক করেছি ডান দিকে বাঁকুড়া মোড় থেকে ইন্দাসের রাস্তা হয়ে সোজা আমরা পৌঁছে যাব বিষ্ণুপুর। যাওয়ার পথে এই পথটাই বেছে নিলাম। ফেরার পথে ইচ্ছে আছে জয়পুরে জঙ্গল হয়ে ফেরার। দেখা যাক কত তাড়াতাড়ি ফিরতে পারি, তার উপরেই নির্ভর করছে সবটুকু। এই যে দেখতে দেখতে পৌঁছে গেলাম সদরঘাট ব্রিজ, যার আরেক নাম কৃষক সেতু। এখন সেরকম জল নেই বললেই চলে, কিন্তু বর্ষার সময় বেশ কানায় কানায় জল হয়ে যায়। জল নেই, কিন্তু প্রচুর বালি চুরি হয়, তো খাল আছে, চড়া বালি আছে। এবার আমরা নিয়ে নিয়েছি বাঁকুড়া সোনামুখী রোড। দেখুন রাস্তাটা কি সুন্দর, দুপাশে গাছ যেন একটা ওয়েলকাম গেট বানিয়ে দিয়েছে। এখানে আমরা আশপাশে কিছু চায়ের দোকান বা প্রাতরাশের দোকান খুঁজছিলাম, কিন্তু সেরকম কিছু পাচ্ছিলাম না। যাই হোক, কিছুটা গিয়ে একটা চায়ের দোকান দেখতে পেলাম। কিছুক্ষণ রেস্ট নিয়ে চা খেয়ে আবার আমাদের যাত্রা শুরু করা যাবে। বাবুই তাকাও। সাইডে থাকবে, ঠাকুমার চুলি খুলবে, জিলো জিলো খুলবে। বলো বলো, ঠাকুমার চুলি খুলবে আর জিলো জিলো খুলবে। ও ট্রেন যাবে, নাহলে খুলবে না। মজার গল্প কই দেখি, ট্রেন যাবে, ট্রেন যাবে। ট্রেনটা কপালটা খারাপ না থাকলে এরকম হয় না। একে তো এদিকে ট্রেনই যায় না। মশাগ্রামে ট্রেন নাকি? মশাগ্রাম বাঁকুড়ার ট্রেন মানে মশাগ্রাম कहां से आ गया? মশাগ্রাম থেকে আসে বাঁকুড়ার ট্রেন। তাই জানিস না, নতুন লাইন হয়েছে একটা। লাইন তো ছিলই, কিন্তু মশাগ্রামের সাথে কানেকশন ছিল না। এটা মাস্তা পুচুক না কি নাম আছে, মাস্তা পুচু কি জাম। লোকেদের খুব মজা হয়েছে এখন। ট্রেন 3-4টে ট্রেন ওই তো আসছে। হ্যাঁ আসছে, ঠিকই বলেছ, ওই তো ট্রেন আসছে। ওইটাই দেখতে পাচ্ছি। হ্যাঁ ওইখানে আসছে ট্রেনটা। ওটা গেলে তো ছাড়বে। ওটা শুধু একটা ইঞ্জিন আসলে।
না না ট্রেনটা আছে মনে হচ্ছে, ঘুরছে ওখান থেকে টার্ন নিচ্ছে না। হ্যাঁ ওটা ইন্সপেকশন ট্রেন। ওই তো ওই ইন্সপেকশন ট্রেন আসছে তাই জন্য এটা টেস্ট করছে, মশাগ্রামের রাস্তাটা টেস্ট করছে। মশাগ্রাম থেকে বাঁকুড়া ট্রেনের লাইন। এটা বড় ট্রেন নয়, ছোট্ট বড় একটা ট্রেন। হ্যাঁ লোক আছে, লোক আছে, ট্রায়াল দিচ্ছে। ট্রায়াল ট্রেন লোক আছে তো। অল্প কামরা, অত লোক থাকে না, অল্প কামরা, 5-6 কামরার ট্রেন। আমরা দেরিপুর গেলাম ওই ট্রেনে মশাগ্রাম থেকে। অল্প কটা, অল্প কটা। আর এই একটা ভালো করে এই বাস কিনে আছে, নেবো না, একটা বাস ভালো- আছে। একটা ভালো করলে বর্ধমান, ঝাড়গ্রাম, বিষ্ণুপুর। বাঁহাতে একটা গরিব ভালো ঝাড়গ্রাম, বর্ধমান, বিষ্ণুপুর। কালো মেয়েটা পরে ভালো লাগে না, ওই মুহূর্তে ভুলেও গেছে। ঘূর্ণ একেবারে, দিদা একটু লেগে যাচ্ছিল, মানে এক চুলও জায়গা ছিল না। চলে যাচ্ছে সব। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বিষ্ণুপুর। বিষ্ণুপুরে গিয়ে আমাদের প্রথম গন্তব্য ছিল মদন মোহন মন্দির। এই চা বলেছি, চা খাবো। ল্যাটেরাইট পাথরে নির্মিত বৃহৎ ভিত্তিবেদির উপর প্রতিষ্ঠিত এই ইষ্টক নির্মিত মন্দিরটি মল্ল রাজাদের নগর দেবতা মদন মোহনের উদ্দেশ্যে নিবেদিত। মন্দির গাত্রে নানা ধরনের টেরাকোটা অলঙ্করণের জন্য মন্দিরটি সমধিক জনপ্রিয়। গর্ভগৃহটি ভিতর বারান্দা দ্বারা বেষ্টিত। এর সঙ্গেই পূর্ব, পশ্চিম ও দক্ষিণে ত্রিখিলান প্রবেশপথ রয়েছে এবং এর ঢালু ছাদে একটি চূড়া বা রত্ন রয়েছে। মন্দিরের সম্মুখভাগে কৃষ্ণলীলার বিভিন্ন দৃশ্য, নৃত্যরত দল ও কিছু সাধকের দেখা যায়। খিলানের উপরের অংশে যুদ্ধের দৃশ্য এবং নিচের অংশগুলিতে পশু পাখি, কৃষ্ণলীলা, দশাবতার এবং বিভিন্ন পৌরাণিক কাহিনী দেখানো হয়েছে। স্তম্ভগুলিতে সাধারণত নর্তক গায়কদের ও খিলান অংশে মহাভারতের যুদ্ধ দৃশ্যে পরিপূর্ণ। মন্দিরের আভ্যন্তরীণ বারান্দাতেও ড্রাগন সদৃশ প্রাণীতে অলঙ্কৃত। প্রতিষ্ঠা লেখার বর্ণনা অনুযায়ী এই মন্দিরটির মহারাজ দুর্জন সিংহ 1694 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন। কি কি আর ওকে দেখা যাচ্ছে, তুই সরে যা, সরে যা, সরে যা। আরো সরে যা, কোনো লোক নেই, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি তুলে নি। রেডি? পরে যাবি, আর পিছাবি না। চল, চল, চল। স্টিচটা কাটলে আর একটু করবি। হ্যাঁ? হ্যাঁ, ও ঠিক হয়ে গেছে। কারণ পড়াশোনা করতে বসেছে। মদন মোহনের পড়াশোনাটা করে না, আমি ধরবো গিয়ে। ওর কি বললি? রোদে এটা মদন ঠাকুরের ছবিটা একটু আন না, একটা ক্লিক করে। 26, 27, চা খাও গিয়ে। হ্যাঁ, খাই ছবি। মন্দিরের গর্ভগৃহে শ্রী শ্রী মদন মোহন রাধিকা মূর্তি নিত্য পূজিত। বীরহাম্বির যে মদন মোহন বিগ্রহকে জোর করে বিষ্ণুপুরে নিয়ে আসেন এবং দুর্জন সিংহ তাকে মন্দিরে প্রতিষ্ঠা করেন, সেই মদন মোহন কিন্তু এটি নন। তার অধস্তন তৃতীয় পুরুষ চৈতন্য সিংহ অর্থাভাবে মদন মোহনের বিগ্রহটি কলকাতার বাগবাজারের গোকুল মিত্রের কাছে বন্ধক দিতে বাধ্য হন। পরে মদন মোহনের পৃথক এক মূর্তি প্রতিষ্ঠিত হয়েছিল। সে মূর্তি চুরি হওয়ার পর আরেক প্রস্তর রাধাকৃষ্ণের মূর্তি প্রতিষ্ঠা করা হয়। বিষ্ণুপুরের যে সমস্ত মূর্তিগুলো আজও পূজিত হয় তার মধ্যে এটি একটি।
দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের দ্বিতীয় গন্তব্য রাসমঞ্চ। বিষ্ণুপুরে অবস্থিত এটি একটি ঐতিহাসিক মন্দির। 1600 খ্রিস্টাব্দে মল্লভূমের রাজা হাম্বির মল্লদেব বা বীর হাম্বির এটি চালু করেছিলেন। এই মন্দিরের দৈর্ঘ্য ও প্রস্থ 24.5 মিটার এবং উচ্চতা 12.5 মিটার। মন্দিরের ভিত্তি ল্যাটেরাইট পাথরের তৈরি এবং উপরের অংশ ইট দিয়ে তৈরি। এটা ভুলভুলাইয়ার মতো। এটি একটি চিত্তাকর্ষক বর্গাকার ভবন, যার মাঝখানে একটি ছোট উপাসনালয় এবং এটিকে ঘিরে খিলানযুক্ত ছাদ সহ 3টি করিডোর গ্যালারি রয়েছে। রাস উৎসব উপলক্ষে অন্যান্য মন্দিরের মূর্তি স্থাপনের জন্য ভবনটি ব্যবহার করা হয়। বৈষ্ণব রাস উৎসবের সময় বিষ্ণুপুরে শহরের সমস্ত রাধাকৃষ্ণ মূর্তি নাগরিকদের দ্বারা পূজা করার জন্য এখানে আনা হতো। রাসমঞ্চে 1932 সাল পর্যন্ত বার্ষিক উৎসব অনুষ্ঠিত হতো। কই আর এদিকে চলে আয়। এইখানে দৌড়াবি, যা। চল যাই, চল। এখানে বসে একটু আয়, আয়, আয়। এখানে, এখানে। বসো, ঠাম্মা বসো। চলে এসো, দিদাও বসে যাও। চলে এসো, চলে এসো। একটা ছবি তুলবো আমরা। আমি তো বুঝতে পারছি না। ভূতনাথ ফার্নিচার করে। রাসমঞ্চ থেকে আমরা পায়ে হেঁটেই পাড়ি দিলাম দলমাদল কামানের উদ্দেশ্যে। দলমাদল কামান, ছিন্নামস্তা মন্দির, ওইখানটায় বেশ অনেক কিছুই রয়েছে। জায়গাটা, রাস্তাগুলো বেশ ছোট ছোট, সরু সরু, তাই আমরা আর গাড়ি নিলাম না। ছোট্ট ছোট্ট পায়ে হাঁটতে হাঁটতে ভিতরের ছোট ছোট রাস্তা দিয়ে বিষ্ণুপুর শহর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম দলমাদল কামান। কথিত আছে এক বর্গী হামলার সময় মল্ল রাজাদের সেনাবাহিনী হামলাকারীদের আক্রমণের সামনে তখন পিছু হটছে। মল্লরাজ গোপাল সিংহদেবের পরাজয়ে যখন নিশ্চিত, রাজা তখন ঈশ্বরের উপরে ভরসা রেখে মন্দিরে উপাসনা করছেন। সেই সময় তিনি জানতে পারেন যে মদনমোহনের মন্দির থেকে স্বয়ং ভগবান বেরিয়ে এসে কামান চালাচ্ছেন বর্গীদের লক্ষ্য করে, আর ঈশ্বর তাদের হয়ে যুদ্ধ করছেন। এই কথা শুনে মনোবল বেড়ে যায় মল্লরাজার সৈন্যদের। তারা ফিরে এসে বীর বিক্রমে এমন যুদ্ধ করেন যে বর্গীরা পিছু হটতে বাধ্য হয়। সেই থেকে বাংলার বুকে বীরত্বের প্রতীক হয়ে থাকলো দলমাদল কামান। কেমন লাগছে খেতে? ভালো? দারুণ। ডাল ভাত খাওয়াবো বাবুকে, ডাল ভাত আলু ভাজা। তবে শান্তিনিকেতনে একটা ডালটা ঝাল আছে, খেতে পারবো। শান্তিনিকেতন থালিগুলোর মধ্যে একটা আভিজাত্য আছে। ওদের থালিটা একটা আলাদা। ওটা 160, 70, 80 নেয় না? 180। প্রায় 200 টাকা। এখানে উঠতে ভাই আমি দলমাদলের পাশেই এক খাবারের হোটেল থেকে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। এরপর আমরা বেরিয়ে পড়লাম
একটু হাঁটাহাঁটি করতে। হাঁটতে হাঁটতে বেশ কিছু ছোট ছোট মন্দির চোখে পড়ছে। ওই যে দূরে একটা মন্দির দেখতে পাচ্ছি, চলুন দেখে আসা যাক। আসলে বিষ্ণুপুরের সর্বত্র জুড়ে এরকম ছোট ছোট প্রচুর টেরাকোটার পুরনো মন্দির লক্ষ্য করা যায়, কিন্তু এই সমস্তগুলো ঘুরতে গেলে আমাদের একদিনের ট্যুরে বোধহয় শেষ হবে না। তাই আমরা মূল মন্দিরগুলোকেই দেখার চেষ্টা করেছি। কিছুটা গিয়ে শুনলাম ডান দিকে এক বুনো পথ পেরিয়ে আমরা দেখতে পাবো জোড়া মন্দির। চলুন সেদিকেই যাই তাহলে। পথে এই ছোট্ট ছোট্ট কুকুরছানাগুলোকে দেখে বাবুই তো ভীষণ খুশি। ওদের সাথে একটু খেলে নিয়ে তারপরেই ও যেতে চাইছে। চলো, এটা একটা বড় মাউন্টেন, এটাও পারবেন? এটাই ভালো, সব থেকে ফাঁকা আছে। ওকে তো ডগের কাছে যাচ্ছে আবার। মন্দিরে প্রাপ্ত প্রতিষ্ঠা ফলক অনুযায়ী মন্দিরটি 1655 খ্রিস্টাব্দে মল্লভূমের রাজা রঘুনাথ সিংহ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। মন্দিরটি জোড় বাংলা মন্দিরের স্থাপত্যের একটি দুর্দান্ত উদাহরণ, যা মধ্যযুগীয় বাংলায় বিকশিত চালা শৈলীর অন্তর্গত। মন্দিরটি সর্ববৃহৎ টিকে থাকা জোড় বাংলা মন্দির। এটি সম্ভবত বাংলার সবচেয়ে পরিচিত টেরাকোটা মন্দির। জোড় বাংলায় মোট 3টি মন্দির রয়েছে। 2টি মন্দির পুরোপুরি মিরর এফেক্ট, অর্থাৎ একটি মন্দিরের সামনে আরেকটি মন্দির পুরোপুরি একইভাবে নির্মিত হয়েছে এবং তাদের গায়ে মূলত কৃষ্ণলীলা ইত্যাদি কৃষ্ণ ভক্তের বিভিন্ন ছবি দেখা গেছে। আরেকটি মন্দির যেটি অপেক্ষাকৃত একটু ছোট, তার মধ্যে মূলত দেখা গেল দশাবতারের বিভিন্ন স্থাপত্য। আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখুন, হ্যাঁ দেখুন, না না ওইটাই করছি। ক্যাপটা দিতে লাঠিগুলো হ্যাঁ আমি করছি। ভাঙা দোসরা নসল কালারটা দেবো।
কাকিমার মায়ের নিবি তো? হ্যাঁ ওদের পছন্দ হওয়াটা দরকার। তোমরা দেখো সেটা নীল ছিল। নীল, হ্যাঁ ওর নীল দরকার। নীল একটা দেখেছে এখানটা, ওদিকে একটা নীল দেখেছে, এটার সাথে নীলগুলো পছন্দ। ওরা মেরুন বা লাল চাইছে না, নীল কম্বিনেশন চাইছে। ওরকম নীল না, ওই নীল না, মানে কাজটা বলছে মেরুন নয়। মানে তখন নীল মিলাটা। বিষ্ণুপুরের আর এক আকর্ষণ হলো বালুচরী এবং স্বর্ণচুরি। বিষ্ণুপুরে এলে বালুচরী অথবা স্বর্ণচুরি সঙ্গে যাবে না, এটা তো হতেই পারে না। এই সেই জায়গা যেখানে বালুচরী স্বর্ণচুরি তৈরি হয়। এক একজন কর্মী সারা দিন ধরে একটি করে শাড়ি তৈরি করছেন এবং একটি শাড়ি তৈরি হতে ওনারা জানালেন 2 থেকে 2.5 দিন সময় লাগে। অসাধারণ এনাদের হাতের কাজ এবং বাংলার এক অন্য মাত্রার ঐতিহ্য। আমরা 3 জনে তো 3খানা স্বর্ণচুরি নিয়ে ফেললাম। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর এদের হাতের কাজ এবং এদের এই অনুভব দোকানটিতে পাশেই এদের কারখানা, ফলে কিভাবে শাড়ি তৈরি হচ্ছে সেটা এখানে এসে চাক্ষুষ করা যায়। ব্ল্যাকটা দেখবি? ব্ল্যাকটা কার জন্য দেখবি? তোমার ওটা সুনিপা। হ্যাঁ না, আমি আর ব্ল্যাক নেব না না তুমি দেখবে, তুমি ব্ল্যাক দেবে না? না, আমি আর ব্ল্যাক নেব না। আমার সব তোমার আছে black। black? না বেশ, আমার ডার্ক ব্লু, নেভি ব্লু আর ব্ল্যাক কাছাকাছি। আমি আর নেব না স্বর্ণচুরি, আমি আর নেব না। প্রচুর একটা শাড়ি, এইটা ওয়ার্ড্রোবে একটা স্বর্ণচুরি থাকা মানে একটা শাড়ি আছে আর কি, আছে একটাই যথেষ্ট। আচ্ছা, ঠিক আছে। আর অন্য শাড়ি আমার যেমন ওই কালারটা পছন্দ ছিল, ওটা কেউ নিবে না তোমরা। তো ওটা নিয়ে নাও না তোমার। আমি নেব, তোমরা যদি নাও একদিন চেয়ে চিন্তা করবো। তোমার তো পছন্দ না। না, আমি একটু সাদা কেমন চাই, সাদা কেসে দাও তাহলে। দেখো এদের ভালো লাগে, হ্যাঁ দামিটা যদি ভালো লাগে। এটা কত, ওটা কত বললে? মায়ের কোনটা পছন্দ হতো শেষমেশ? আমাকে যা দিবি দে, আমার তো এখানে। পছন্দ তো এটাই আছে, যা দেবে দেখি কোনটা দেখো এইটা নি দেখো, এই তোমার নিম পাতা পড়ে যাচ্ছে পুরো। তা তুলে নেবো, ঠিক আছে। নিম পাতা পড়ে গেছে, ওস্তাদি হয়েছিল না? ওস্তাদ হয়েছিস কেন? কি বলছে? কত টাকা দেখি? দেখি খোল ওটা, ওটা প্রিন্টটা খোল দেখি। পড়তে পারছিস না এত টাকা? কত? এটা কত বলো? 11,000, almost 12,000. What? What? ওইটা ওইটা ওই নগরী বিষ্ণুপুর, দুবার দুদিকে লেখা তো ভুলে যাচ্ছে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছে সৌজন্যে বিষ্ণুপুর পৌরসভা। ওইদিকে স্বাগত জানাচ্ছে আর এদিকে ধন্যবাদ জানাচ্ছে। কোন দিকে যাবো এবার? একটা সুন্দর দিন কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম বিষ্ণুপুর শহর থেকে। যেহেতু ওই সময়টায় বিষ্ণুপুরে মেলা হচ্ছিল, বিভিন্ন রাস্তাঘাটে নো এন্ট্রি থাকার কারণে আমরা একটু ঘুরপথে মূল রাস্তায় এসে পৌঁছলাম। ইচ্ছা আছে ফেরার পথে জয়পুরের জঙ্গল হয়ে আমরা বর্ধমান ফিরব, আর যদি সম্ভব হয় বনলতায় একবার ঘুরে যাব। স্বাগতম। এখানে কি হোটেল সব রয়েছে? এই হাতি, হাতি পাবি, হাতি পাওয়া যাবে এখানে, লেখা আছে। দেখ এখান থেকে হাতি এই জঙ্গল থেকে এই জঙ্গলে যায়, জানিস? বাবা এই জন্য বলেছে এখানটা খুব দেখে শুনে চালাবেন, ড্রাইভ স্লো।
এলিফ্যান্ট পাসিং এরিয়া। এই পাশে জঙ্গলে চলে যায়। এই পাশ থেকে এই পাশে হাতি যাতায়াত করে, ভিতরে হাতি আছে। তুমি তো স্লো চালাচ্ছ না, তুমি তো ফাস্ট চালাচ্ছ। এটাই এখানে স্লো। দেখ বাকি গাড়িগুলো আমাদের হাতি আছে। বেরিয়ে পড়ে হাতি? না, অনেক সময় বের হয়। গাড়ি থেমে যায়। গ্রামের লোকেরা বনলতা আশপাশের গ্রামের মহিলাদের নিয়ে তৈরি এক স্বনির্ভর গোষ্ঠী দ্বারা পরিচালিত এক বিশাল কর্মকাণ্ড। কয়েক একর জমির ওপর তৈরি এদের এই জায়গাতে আপনি রাত্রিবাস করতে পারেন, দুপুরে রাত্রে খাওয়ার ব্যবস্থা এবং সঙ্গে রয়েছে অনেক প্রজেক্ট। হাঁস, মুরগি, ইমু, অস্ট্রিচ থেকে শুরু করে সমস্ত কিছু ফসল এরা নিজেরাই উৎপাদন করে। অর্থাৎ এখানে যা খাবার দাবার পাওয়া যাবে সব এদেরই ফার্মিং করা। ফলত এদের খাবারের মানও ভীষণ উন্নত এবং টেস্টও ভীষণ ভালো। যেহেতু এখন শীতকাল, তাই এখানে এখন পিঠে পার্বণ চলছে। বাবুই এই ফাঁকে একটু দোলনায় দুলে নিল। ওর মতে এটা নাকি ইন্ডিয়ান দোলনা। আরো দেবো, আরো জোরে। আর নয়, এটাই ভালো জোরে। ওগুলো এর থেকে বড়, ডবল সাইজ। ওটা অস্ট্রিচ, এটা ইমু। ইমুর সামনে দাঁড়া, আমি তো শুনে আমি। এই এদিকে ইমুর সামনে একটা ছবি তোলো। চলে এসো বাবুই, বাবুই। ফটো তুলে দেবে, যা ইমুর সামনে। ইমুর ফটো ছিল তোর সাথে এসে। তাও ওকে তুলে দেখ একটা। বেশি সামনে যাস না তো, প্যান্টটা টানবে তাহলে। এদিকে আমার দিকে মুখটা পাপা, মোবাইল নিয়ে নেবে, মোবাইল নিয়ে নেবে। মোবাইল নিয়ে নেবে। এইগুলো বলবো? এটা কি? ক্যাবেজ। এটা গাঁদা। গাঁদা। শীতে উইন্টারে হয়, দেখ তোর চারিদিকে গাঁদা, উইন্টারে গাঁদা হয়। নানান ফসলের সাথে সাথে চারিদিকটা ভরে উঠেছে ফুলের চাষে। এরা এত সুন্দর এবং এত ভ্যারাইটির ফুলের চাষ করেছে যে চারিদিকটা দেখতে অসাধারণ লাগছে। বনলতায় থাকতে থাকতেই সন্ধে নেমে এলো। আমরা বসে পড়লাম চা এবং সন্ধ্যাকালীন জলখাবারের জন্য। বাবুই নিল চিকেন পকোড়া এবং আমরা 2 ভাঁড় করে চা, কারণ চাটা ছিল অসাধারণ। যেহেতু এদের সমস্ত কিছু নিজেদের গার্ডেন, নিজেদের ফার্মিংয়ের জিনিসপত্র, তার জন্য সমস্ত খাবার ভীষণ টেস্টফুল। এইগুলো কি? চিকেন লাড্ডু। হাতের অবস্থা নেই। আমাকে একটুখানি কেটে দেবে, হাফ। দেখ আবার হাত দিচ্ছে, ওটা হাতটা ধুয়ে আনো না ওকে একটু। চাটা নিয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। এমনি আমি কুরকুরেতে আমি লঙ্কা আমি খেয়েছিলাম, ফুলের লঙ্কাটা। এখানে বেশ কিছু ঘোড়ার গাড়ি রয়েছে পুরো জায়গাটা ঘুরে দেখানোর জন্য।
ওমা সন্ধে হতে কি সুন্দর ওদের গায়ে আলো জ্বলে উঠল। এবার ফেরার পালা। বেরিয়ে পড়লাম বর্ধমানের উদ্দেশ্যে। অনেকটাই অন্ধকার হয়ে গেছে, যেহেতু শীতকাল, রাত্রি অনেক না হলেও অন্ধকার নেমে এসেছে খুব তাড়াতাড়ি। যেখানে একটা সাঁকো ভয়ের রাস্তা, কেউ শাখা কোথাও নেই। সাঁকো বাবা, অন্ধকার গুটগুটি, চোরের মায়ের চোরকুট্টি, নদী পার হবো আমরা একটা। কার রাস্তা, আমরা কি এটা কি নদী একটা আছে? কাব রাস্তা, পুরো কাব। কেউ কেউ না না, দামোদর নদী নয়, এদিকে একটা দ্বারকা নদী, দ্বারকা দ্বারিকা। দ্বারকা নদী আছে, ওখানে বিয়ে হয়েছে। এখানে সব দাঁড়িয়ে সব যেন মনে হচ্ছে এখানে চাটা খেলে হতো দাঁড়িয়ে। দ্বারকা নদী ঘোরাই নাও একটু। হ্যাঁ, আমি এখানে বসতে পারছিলাম না, পা দুটো রাখা যায়। আমার ব্যাগে চিনি এবং আমার ব্যাগে চামচ। আমাকে এখন চিনি ছাড়া চা খেতে হবে। বাবুই নড়াবেন, আমি চা ঢালছি। একদম চুপ করে বসবি তুই। হঠাৎ করে কি হয়ে গেল দেখছো? ভীষণ গরম। ওরে বাবা, বলে নাকি গরম। ফ্লাক্স ফেলে খুব ভালো। আমাদের সেই স্টিলের গুলো ঠান্ডা আছে, বলে না মুড়ি নাও। এটা ভালো তো, এটা পুরনো ইগলের। ও ঢাকা থেকে খাওয়া যাবে না চা? এর তো একটাই সমস্যা, ঢাকাটা হারিয়ে গেছে। চা খাওয়া গেল? আমাদের স্টিলের গুলোতে